আপনারা আপনাদের সন্তানদের পাশে দাঁড়ান। সেদিন থেকে কিন্তু হাসিনার পতন শুরু হয়েছে এবং সেদিন থেকে কিন্তু আমরা ধরে নিয়েছি আমাদের লড়াইটা পুরো রাষ্ট্রীয় যে সিস্টেম আছে সিস্টেমের বিরুদ্ধে, এবং রাষ্ট্রীয় সিস্টেমকে এই প্রোটোকল দিচ্ছে ভারত, ভারতের বিরুদ্ধে আমাদের লড়াইটা ছিল। বিএসএফ এর চোখের দিকে তাকিয়ে কথা বলা শুরু করলো এবং সরকারের পক্ষ থেকে, অর্থাৎ এই যে নতুন যে এখন বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি যখন আসলেন এবং যখন স্পষ্ট বলা আছে যে ভারত যদি একটা গুলি করে আপনারা গুলি করবেন, ভারত যা করবে আপনারা তাই করবেন এবং জনগণ আপনাদের পাশে দাঁড়াবে, তখন থেকে কিন্তু লাশ পড়া বন্ধ হয়ে গিয়েছে। সুযোগ সুবিধার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই গরুর হাট এবং টেন্ডার গুলো। আপনি একটু কষ্ট করে দয়া করে দেখবেন গত 9 মাসে সরকারের যে টেন্ডার গুলো হয়েছে এই টেন্ডার গুলো কারা পেয়েছে। মতো হচ্ছে বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে আমরা যে বাংলাদেশে আছি, এই বাংলাদেশে আপনি জানেন আমাদের লড়াইটা কিন্তু আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে না, আমাদের লড়াইটা ছিল ভারতের বিরুদ্ধেও। এবং আমাদের প্রত্যেকটা আন্দোলনে আমাদের স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এর পেছনে কারণ হচ্ছে 2014 সালের যে নির্বাচন, 2018 সালের যে নির্বাচন, 24 সালের নির্বাচন, তার পূর্বে 2007 সালের যে নির্বাচন, দা প্রেসিডেন্সিয়াল ইয়ার বইতে মনমোহন সিং যে তিনি যে লিখেছেন, প্রণব মুখার্জি যে লিখেছেন যে কিভাবে আওয়ামী লীগকে সেই 2007 সালে তিনি ক্ষমতা নিয়ে এসেছিলেন। তো একমাত্র ভারতের কারণেই এই দেশে আওয়ামী লীগ বৈষম্য বিরোধী মানে কোটা নিয়ে আপনাদের শুরু হয়েছিল এবং পরে তো আপনাদের কয়েক দফা, তখন তো আমরা বিভিন্ন টক শো করতাম, যেটা আমার মনে আছে যে 9 দফা ছিল লাস্ট পর্যন্ত। এরপরে এক দফায় কি আপনারা মানে লাস্টে এক দফায় আমার মনে হয় যে আপনারা গেছেন কিনা, একজন ঘোষণা দিয়েছে যে এক দফায় আমরা যাব। তো এগুলো তো আমাদের স্পষ্ট মনে আছে। তো আপনাদের তো সরকার হটানোর আন্দোলনটা ছিল না। আপু আপনি আমাকে চিনেন বহু বছর যাবত, আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই আপনি আমাকে চিনেন। আমাদের লড়াইটা কিন্তু শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইটা ধাপ আছে, আপনাদের এই জিনিসটা মনে রাখতে হবে। এই যে কোটা আন্দোলন এর দুইটা অংশ, এর একটা অংশ হচ্ছে শুধুই কোটা আন্দোলন, আর একটা অংশ হচ্ছে গণ অভ্যুত্থান। দুইটা অংশ। আপনি যদি বলেন যে গণ অভ্যুত্থান কবে শুরু হয়েছে, যেদিন শেখ হাসিনা গণভবনে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে ও রাজাকারের বাচ্চা বলেছে সবাইকে, সেদিন থেকে গণ অভ্যুত্থান শুরু হয়েছে। তার আগে কিন্তু গণ অভ্যুত্থান ছিল না, তার আগে ছিল কোটা আন্দোলন। সেই কোটা আন্দোলনে আমিও ছিলাম না, বিএনপিও ছিল না, জামাতও ছিল না, বাংলাদেশের কোনো আপনার রাজনৈতিক দল ছিল না। হ্যাঁ, ওখানে শিক্ষার্থীদের স্বার্থে কোটার সংস্কারের জন্য আমরা 18 সালে নেতৃত্ব দিয়েছিলাম। সেই সময় থেকে আমরা যেহেতু এই আন্দোলনটার সূচনা আমরা করেছিলাম 18 সালে, তো সেজন্য আমরা তাদের প্রতি আমাদের মৌন সমর্থন ছিল, আমরা লেখালেখি করেছি, কিন্তু আমাদের কিন্তু রাজপথে আমরা ছিলাম না। কিন্তু যেদিন থেকে আবু সাইদ হত্যা হলো, এর আগে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করলো, তার পরবর্তীতে যখন নাহিদ ইসলাম বললেন যে আপনাদের আর ঘরে বসে থাকার সময় নেই, আপনারা দল মত নির্বিশেষে আপনারা আপনাদের সন্তানদের পাশে দাঁড়ান, সেদিন থেকে কিন্তু হাসিনার পতন শুরু হয়েছে। এবং সেদিন থেকে কিন্তু আমরা ধরে নিয়েছি আমাদের লড়াইটা পুরো রাষ্ট্রীয় যে সিস্টেম আছে সিস্টেমের বিরুদ্ধে, এবং রাষ্ট্রীয় সিস্টেমকে এই প্রোটোকল দিচ্ছে ভারত, ভারতের বিরুদ্ধে আমাদের লড়াইটা ছিল। এবং এটা সুস্পষ্ট। আমার মনে হয় যে 1-2 আগস্টের বিষয়ে কথা বলছেন, যখন ইয়ে থেকে আসলো, তারপরে শহীদ মিনারে দাঁড়িয়ে বললো। আপু এটা হচ্ছে ধরেন আপু আপনার জায়গা জুলাই বিপ্লবের জায়গাটা হচ্ছে ধরেন যারা ক্যাম্পাস কেন্দ্রিক আন্দোলন করেছে, যারা ছাত্র আন্দোলন করেছে, তাদের কাছে জুলাই একরকমের, আর আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছি আমাদের কাছে জুলাই বিপ্লব একরকমের। ধরুন আমাদের টার্গেট হচ্ছে আমরা যেহেতু হাসিনার বিরুদ্ধে, হাসিনার পতনের জন্য সেই অনেক দিন থেকেই ফাইট করেছি, বিএনপি করেছে, জামাত করেছে, সবাই করেছে। আমরা শুরু থেকেই হাসিনার পতনের জন্য আমরা ফাইট করেছি, হাসিনার পতন করার জন্য আমরা লড়াই করেছি। এখন ছাত্র নেতৃত্বে যারা ছিল তারা তাদের মতো করে তারা বলেছে, তারা তাদের হয়তো কৌশলগত কারণে বলেছে। এবং আপনি যে পতনের বিষয়টা, আমরা যেদিন হচ্ছে আবু সাইদের লাশ পড়েছে এবং শহীদ ওয়াসিমের লাশ পড়েছে, অর্থাৎ যেদিন 7 জন শহীদ হলো, সেদিনই আমরা যারা হচ্ছে রাজনৈতিক কর্মী আমরা ধরে নিয়েছি এই সরকার আর টিকবে না। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের সর্বোচ্চ লড়াইয়ে সর্বোচ্চ সংগ্রামে অবতীর্ণ হতে হবে, এবং সেদিন থেকেই আমরা সর্বোচ্চ সংগ্রাম করেছি। এখন আপনি বলতে পারেন যারা নেতৃত্বে ছিল, জুলাই বিপ্লবে যারা নেতৃত্বে ছিল, তারা তাদের মতো করে হয়তো ব্যাখ্যা করেছে। কেউ কেউ হচ্ছে সেখানে ছাত্রলীগের ছিল, কেউ কেউ ছাত্রলীগের বাহিরেও ছিল, তারা তাদের মতো করে করেছে। বাট আমাদের কাছে আসলে জুলাইটা অন্য রকমের ছিল, এবং আমাদের কাছে জুলাই ছিল হাসিনার পতনের, বা জুলাই বিপ্লবটা ছিল আমাদের কাছে সেই আপনার জুলাইয়ের 15-16 তারিখ থেকে আমাদের কাছে হাসিনার পতনের আন্দোলনই এটা ছিল। এবং সেখানে আমরা জানি যে হাসিনার পতন ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করতে পারবো যতক্ষণ পর্যন্ত বাংলার সমস্ত মানুষ না আসবে, ততক্ষণ পর্যন্ত হাসিনার পতন নিশ্চিত করা যাবে না। কারণ হাসিনার পেছনে ভারত আছে, এটা আমরা সবাই জানতাম। এবং এখন আমাদের লড়াইটা ভারতের বিরুদ্ধে, এবং ভারতের বিরুদ্ধে এই কারণেই লড়াই। আপনি দেখবেন যে পৃথিবীর মধ্যে আপনার সবচেয়ে গত 16 বছর ভারত এবং বাংলাদেশের সম্পর্ক হাসিনার মতে সবচেয়ে ভালো সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের সম্পর্ক, কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বর্ডারে লাশ পড়ে বাংলাদেশে। কিন্তু আপনি দেখেন এই 5 তারিখের পরে
5ই আগস্টের পরে এখন পর্যন্ত কোনো লাশ কি আপনি বর্ডারে দেখেছেন? আপনি এখন দেখেছেন যে বিজিবি বা বিএসএফ কোনো বাঙালিকে ধরে নিতে যাওয়ার সাহস দেখাচ্ছে? মানে এই গত 16 বছরে এই নতজানু পররাষ্ট্র নীতির কারণে কিন্তু এগুলো আমাদের ভোগ করতে হয়েছে। 10 মাসে লাশ হয়নি, এটা ঠিক না, লাশ হয়েছে শুরুর দিকে সম্ভবত শুরুর দিকে হয়তো শুরুর দিকে একটা দুটো লাশ পড়েছিল। এরপর থেকে যখন জনগণ বর্ডারে প্রতিহত করা শুরু করলো, বিএসএফ এর চোখের দিকে তাকিয়ে কথা বলা শুরু করলো, এবং সরকারের পক্ষ থেকে অর্থাৎ এই যে নতুন যে এখন বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি যখন আসলেন এবং যখন স্পষ্ট বলা আছে যে ভারত যদি একটা গুলি করে আপনারা গুলি করবেন, ভারত যা করবে আপনারা তাই করবেন এবং জনগণ আপনাদের পাশে দাঁড়াবে, তখন থেকে কিন্তু আপু লাশ পড়া বন্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের এই জায়গাটা হচ্ছে যে পুশিন চলছে এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এটা ঠেকানো যাবে না। পুশিনের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার ধরেন বাংলাদেশের যারা নাগরিক, যারা ভারতে দীর্ঘদিন যাবত আছেন, যাদের হচ্ছে লিগাল কোনো ডকুমেন্ট বা কাগজপত্র নেই, অধিকাংশ ক্ষেত্রে তাদেরকেই পুশিং করা হচ্ছে এবং এটারও আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ করছি। এবং সরকারের দায়, এটা সরকার বলতে পারবে যে তারা কেন পুশিং ঠেকাতে পারছে না। বাংলাদেশের হয়তো অনেক বড় বর্ডার, অনেক হয়তো আমলাতান্ত্রিক জটিলতা আছে বা হয়তো দুর্গম এরিয়া, এই জন্য হয়তো পুশিং ঠেকাতে পারছে না। তো এখন জায়গাটা হচ্ছে যে আমরা কি আসলে মানে ভারতের সুরে আসলে কথা বলবো কিনা। ধরেন এই ইউনূস সরকার অনেক ভুল করেছে, ইউনূস সরকার অনেক সমালোচনা আছে যে আপনার ধরেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন জায়গায় ছিনতাই হচ্ছে, দিনে দুপুরে মানুষকে আপনার ওই যে গুলি করে হত্যা করা হচ্ছে, হয় সেটা চাঁদাবাজিকে কেন্দ্র করে হোক আর যে কোনো কারণে হোক। যেহেতু ইউনূস সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে, সেই সরকারের অধীনে রাষ্ট্রে জনগণ খুন হচ্ছে, সেই খুন সরকার ঠেকাতে পারছে না, এটা সরকারের ব্যর্থতা। এই জন্য আমরা সরকারের সমালোচনা করি, সরকারের ভুল ধরি। কিন্তু এখন আমাদের মাথায় রাখতে হবে, আমরা যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ইউনূসকে যেভাবে খুনি ইউনূস বলে, ভণ্ড বলে, বাটপার বলে, সুদখোর বলে, মিথ্যাবাদী বলে, প্রতারক বলে, ঠিক এইভাবে যদি আমি মশিউর এনসিপির নেতা হয়ে আমি বলি, বা আমাদের ঠাকুর সাহেব বিএনপির নেতা হয়ে তিনি বলেন, বা আমাদের এই যে সাইমুম পারভেজ ভাই আছেন তিনি বলেন, বা হচ্ছে জামাতের কোনো নেতা বলেন, এটা কিন্তু হয় না। আওয়ামী লীগের ভাষায় যেভাবে সমালোচনা করে, আওয়ামী লীগের ভাষায় আমরা এই সরকারের সমালোচনা করতে পারি না। কেন পারি না? কারণ এই সরকারকে আমরাই এই দায়িত্বটা দিয়েছি এবং এই সরকার তারা তাদের দায়িত্ব পালন করছে, আমরা তাদেরকে সহযোগিতা করছি, তাদের সাথে আমরা বসছি, কথা বলছি, রাজনৈতিক দলগুলো তাদের সাথে। দেখুন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রিয়াশীল রাজনৈতিক দল কয়টা আছে আপনি দেখান যে, মানে একমাত্র 2-3টা বা 4টা-5টা দল বাদে আপনার বাংলাদেশের কোনো আসনে একটা আসনে ভোটে জয়লাভ করে জিতে আসবে এরকমের আপনি মানে 4টা-5টা দল ভোটার থাকে, আপনি এর বাহিরে আপনি দেখাতে পারবেন? আর যে আপনি যেটা বললেন না যে বড় যে রাজনৈতিক মানে সেই হিসেবে এনসিপির কথা কি বলবেন? অন্যান্য সাধারণত না আপু, বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত 3টা দল এখন সবচেয়ে আলোচিত বা সবচেয়ে আলোচনায় যে 3টা দল আছে, এনসিপি, বিএনপি এবং জামাত ইসলাম। এই 3টা দলের যে বক্তব্য, এই 3টা দলের যদি কোনো একটা প্রশ্নে ঐক্যমতে পৌঁছায়, তাহলে বাকি দলগুলো এই দলগুলোর সাথে অ্যালাই করবে। আপনার ধরেন বিএনপির সাথে বিএনপি ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে আসন দিয়ে দিয়েছে, গণ অধিকার পরিষদকে তাদের নেতাদের আসন নিশ্চিত করেছে, 12 দলীয় জোটকে তাদের আসন দিয়ে দিয়েছে, আরো অনেকগুলো রাজনৈতিক দলকে তারা হচ্ছে অমুক আসনে তারা সর্বোচ্চ সহযোগিতা করার জন্য তারা বলে দিয়েছে। এখন এই যে ছোট ছোট দলগুলো আছে, তাদের তো সারা জীবনের স্বপ্ন আপনার একটা এমপি হওয়া। আপনি যদি শেখ হাসিনাকে একটা দল আর হচ্ছে আপনাদের রাশেদ খান মেননকে, হাসানুল্লাহ কিনুকে আর একটা দল হিসেবে কাউন্ট করেন এবং বলেন যে রাশেদ খান মেননের দল তো বলেছে নির্বাচন দরকার, এটা হচ্ছে তারা ব্যক্তিগতভাবে হয়তো অনেক বড় ফিগার, বাট পার্টিগতভাবে তার দলের আপনি সেকেন্ড কোনো ব্যক্তির নাম আপনি বলতে পারবেন? মাহমুদুর রহমান মান্না সাহেবের দলের সেকেন্ড কোনো ব্যক্তির নাম আপনি বলতে পারবেন? বা আপনি আরো যত যে দলগুলো আছে, জুনায়েদ সাকির সাহেবের পার্টির সেকেন্ড কোনো ব্যক্তির নাম আপনি বলতে পারবেন? বাংলাদেশের কোনো মানুষ বলতে পারবে? তারা ব্যক্তিগতভাবে অনেক বড় ফিগার, তারা স্বৈরাচারের বিরুদ্ধে অনেক লড়াই করেছে, তাদের অনেক ত্যাগ আছে, অনেক সংগ্রাম আছে, বাট তাদের পার্টি ছোট, খুবই ছোট। এখন জায়গাটা হচ্ছে যে এই দলগুলোকে বিএনপি অলরেডি, আপনি যদি মিডিয়ার নিউজ গুলো আপনি দেখেন যে বিএনপি অনেকগুলো দলকে তাদের আসন কনফার্ম করেছে, যে অমুক দলকে বিএনপি নেতাকর্মীদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য বলা হয়েছে। এই যে মান্না সাহেবকে অমুক আসনের জন্য তার মনোনয়ন কনফার্ম করা হয়েছে, সেখানে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলা হয়েছে। নূর সাহেবকে, রাশেদ সাহেবকে, জুনায়েদ সাকি সাহেবকে, এরপরে আরো 12 দলীয় জোট সহ যারা আছে অনেককে হচ্ছে আসন কনফার্ম করেছে এবং তাদেরকে বলে দিয়েছে তাদেরকে বিএনপির পাশে থাকার জন্য, তারা অবশ্যই সেখানে বিএনপির পাশে থাকবে। কি বলতে এখন জায়গাটা হচ্ছে, এখন না এটা তো বললাম, বিএনপির সাথে যারা এলাই আছে,
তারা হয়তো তাদের ডিসেম্বরে নির্বাচন চাইতে পারে, যাদের হচ্ছে যারা বিএনপির সাথে একটা আসন নিয়ে যারা হচ্ছে সন্তুষ্ট বিএনপির কাছ থেকে, তারা হয়তো আপনার ডিসেম্বরে নির্বাচন চাইতে পারে। কিন্তু জামাতে ইসলাম বাংলাদেশ সব থেকে অন্যতম বড় একটি রাজনৈতিক দল, জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী দল এনসিপি, তারা আসলে কি বলছে? তারা বলছে এই সরকারের প্রতি আমাদের আস্থা আছে, ডিসেম্বর থেকে হচ্ছে জুন মাসের মধ্যে সরকার চাইলে যে কোনো সময় নির্বাচন দিতে পারে। জামাতে ইসলাম বলছে যে এই সরকারের প্রতি আমাদের আস্থা আছে, ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে কোনো সময় সুবিধাজনক একটা সময়, সে মার্চ হোক এপ্রিল হোক, সেখানে সরকার নির্বাচন দিতে পারে। এখন এনসিপি তো বলেনি যে আমরা ডিসেম্বর মাসে নির্বাচন চাই না, বা জামাত ইসলাম তো বলেনি আমরা ডিসেম্বর মাসে নির্বাচন চাই না। সরকার যখন খুশি, অর্থাৎ সরকার যেহেতু ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত বলেছে, সরকার ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে যে কোনো সময় নির্বাচন দিতে পারে। সেটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। নাই, মাহফুজের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নাই তো। এখন কি তাদের না? আসিফ মাহমুদ তো আমার ছোট ভাই, আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছি। এখন কি তার সাথে পার্সোনাল সম্পর্ক থাকবে না? সম্পর্ক ছিন্ন করবো? বা বা এই যে মাহফুজ আলম আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, দীর্ঘদিন একসাথে লড়াই সংগ্রাম করেছি। বা এই যারা আছে এই সরকারের, এই যে আসিফ নজরুল স্যার আমাদের শিক্ষক, সেই দীর্ঘদিন আমাদের সাথে একসাথে লড়াই সংগ্রাম করেছে। বা এই সরকারে যারা আছে অনেকেই দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে। বিএনপির সাথে তাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, জামাতের সাথে সম্পর্ক আছে, এনসিপির সাথে তাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, বাট পলিটিক্যালি উই হ্যাভ নো কানেকশন উইথ দেম। আমরা সেটা বলেছি। যদি আমাদের সাথে কানেকশন থাকতো, এবং এই যে উত্তর সিটি কর্পোরেশন এবং হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন, এই দুইটা সিটি কর্পোরেশন তো হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আন্ডারে, তাহলে কেন এনসিপির কোন নেতা কর্মীরা কিংবা এনসিপির কোন শুভাকাঙ্ক্ষী এই দুইটা সিটি কর্পোরেশনের আন্ডারে যে এই আপনার 20-25টা গরুর হাট বসলো, একটা হাটের টেন্ডার কেন হচ্ছে এনসিপির নেতা কর্মীরা পেলো না? সবগুলো টেন্ডার কেন বিএনপি পেলো? বলেন না আপু একটু। সুযোগ সুবিধার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই গরুর হাট এবং টেন্ডার গুলো। আপনি একটু কষ্ট করে দয়া করে দেখবেন, গত 9 মাসে সরকারের যে টেন্ডার গুলো হয়েছে, এই টেন্ডার গুলো কারা পেয়েছে? আমার নিজের উপজেলা, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আই ক্যান চ্যালেঞ্জ, আমার নিজের উপজেলার সমস্ত টেন্ডার, সরকারি যত সুযোগ সুবিধা, যত কাজ আছে, সবকিছু বিএনপির নেতা কর্মীরা বন্টন করে। আপনি চাইলে সরজমিনে তদন্ত করে দেখতে পারেন। সেখানে হচ্ছে জামাত, এনসিপি, আরো যারা আছে, কারো বিন্দু মাত্র এক্সেস নাই। অনেক ধন্যবাদ।